এখন আপনি রয়েছেন গপ্পঘরের পর্দায়। বিভিন্ন ধরনের ভৌতিক গল্পগুলি বারবার শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধলেশ্বরী পাড়া গ্রামটা এমনিতে শান্ত, কিন্তু সেই শান্ত ভাবের মধ্যে একটা অস্বস্তিকর ভারী বাতাস সব সময় থমকে থাকে। বিশেষ করে সন্ধে নামার পর গ্রামের পশ্চিম প্রান্তে, যেখানে জনবসতি পাতলা হতে হতে প্রায় মিলিয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে আছে পুরনো জমিদারের এককালের কাছারি বাড়িটা। কাল সাপের মতো ফাটল ধরা নোনা ইটের দেওয়াল আর শ্যাওলা জমা খিলানগুলোর দিকে তাকালে দিনের বেলাতেও বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। সংস্কারের অভাবে বাড়িটা আজ কঙ্কালসার, তবু তারই একপাশে রং চটা সাইনবোর্ড ঝুলিয়ে চলছে বর্তমান পঞ্চায়েত অফিসের কাজ কারবার। অফিসের ঘরটায় তখন নিস্তব্ধতা, কেবল সিলিং ফ্যানের একঘেয়ে ঘর ঘর শব্দ আর বাইরে ঝিঁঝি পোকার বিরামহীন আর্তনাদ। জানলার ওপাশে ঘন অন্ধকার যেন ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই গ্রিল গলে ভেতরে ঢুকে আসবে। টেবিলের ওপর ফাইলের পাহাড়ের আড়ালে বসেছিল নিখিল। শহরের কোলাহল মুখর জীবন ছেড়ে এই ধলেশ্বরী পাড়ায় পোস্টিং হয়েছে খুব বেশি দিন হয়নি, মাসখানেক হবে। এর মধ্যে কাজের চাপ, দম ফেলার সময় নেই। সামনেই অডিট, তাই আজ রাত করে ফাইলে মুখ গুঁজে কাজ করছিল সে। গ্রামের নির্জনতা তাকে বিশেষ একটা ভাবায় না, বরং নিজের মনে কাজ করতেই সে পছন্দ করে। কিন্তু আজকের রাতটা যেন একটু অন্যরকম। বাতাসের গুমট ভাবটা শরীরে আঠার মতো লেগে থাকছে। ছোটবাবু, হঠাৎ ডাক শুনে চমকে উঠল নিখিল। দরজার কাছে দাঁড়িয়ে আছে রতন কাকা, পঞ্চায়েতের পুরনো পিয়ন। বয়স প্রায় 60 পেরিয়েছে, কিন্তু চোখের দৃষ্টি এখনো সজাগ। গায়ের রং তামাটে, কপালে চিন্তার ভাঁজগুলো যেন স্থায়ী হয়ে বসে রয়েছে। হাতে একটা ধূমায়িত চায়ের কাপ। নিখিল চশমাটা খুলে চোখ দুটো একটু ডলে নিয়ে হাসল। ও রতন কাকা, আমি তো ভাবলাম তুমি বাড়ি চলে গেছো, তা এত রাত অবধি আছো যে? রতন কাকা ধীর পায়ে এগিয়ে এসে চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখল। তারপর নিখিলের দিকে না তাকিয়ে দৃষ্টিটা জানালার বাইরে অন্ধকারের দিকে স্থির রেখে নিচু গলায় বলল, আপনার কাজ শেষ হতে দেরি হবে দেখে ভাবলাম চাটা দিয়ে যাই। তবে স্যার, একটা কথা। নিখিল ফাইলে সই করতে করতে বলল, বলো। রতন কাকার গলাটা কেমন যেন কেঁপে উঠল। রাত 8টা বাজতে চলল। পশ্চিম দিকের ওই জানলাটা এবার বন্ধ করে দেন স্যার। নিখিল অবাক হয়ে তাকালো। জানলাটা খোলা থাকায় ভ্যাপসা গরমে একটু আরামই হচ্ছিল। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন রতন কাকা? বাইরে তো বেশ হাওয়া দিচ্ছে, বন্ধ করব কেন? রতন কাকা এবার নিখিলের চোখের দিকে তাকালো। সেই চোখে একটা আদিম ভাবায় চিকচিক করছে। সে ফিস ফিস করে বলল, হাওয়াটা ভালো নয় গো বাবু, ওটা তো সাধারণ হাওয়া নয়, ওটা হলো গিয়া দীর্ঘশ্বাস। নিখিল কলমটা নামিয়ে রাখল। তার যুক্তিবাদী মন এসব কথায় আমল দিতে চায় না, তবু রতন কাকার গলার এমন নিচু স্বরে কিছু ছিল যা তার উপেক্ষা করা কঠিন। কি বলছো জাতা? হাওয়া আবার দীর্ঘশ্বাস হয় নাকি? রতন কাকা এক পা এগিয়ে এলো, যেন কোনো গোপন ষড়যন্ত্রের কথা বলছে। আপনি নতুন এসেছেন এই জায়গায়, তাই জানেন না। এই জানলাটা ঠিক নিচ দিয়ে যে গলিটা চলে গেছে, ওটা সোজা বাঁশ বাগানের পেট চিরে শ্মশানের দিকে গেছে। গ্রামের কেউ ওই পথে সন্ধ্যের পর পা মারায় না। এমনকি ডাক পিওনও ওই রাস্তায় দিনের বেলা যেতে ভয় পায়। নিখিল জানলা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল,
ঘুটঘুটে অন্ধকার। শুধু দূরে বাঁশঝাড়ের মাথায় জোনাকি জ্বলছে। রতন কাকা বলে চলল, গ্রামের মুরব্বীরা বলে সূর্যাস্তের পর ওই গলিতে জীবিত মানুষের ছায়া পড়তে নেই। আর ওই যে বাঁশ বাগান, ওটা তো পিশাচের ডেরা। লোকে বলে অমাবস্যার রাতে বা এমনই গভীর রাতে যখন বাতাস বন্ধ থাকে, তখনও নাকি বাঁশ ঝাড়গুলো নিজে থেকেই নড়াচড়া করে। একে অপরের গায়ে ঘষা লেগে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। মাঝে মাঝে বাঁশের কঞ্চিগুলো এমনভাবে নিচু হয়ে রাস্তায় নেমে আসে, যেন পথচারীর গলা জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছে। ওখান দিয়ে যারা গেছে তারা আর ফিরে এসে কথা বলার মতো অবস্থায় থাকেনি বাবু। কথাগুলো বলতে বলতে রতন কাকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ছোট বাবু, আপনার পায়ে পড়ি, জানলাটা বন্ধ করুন। আর ভুলে ওই পেছনের গলির দিকে তাকাবেন না। ওখানকার অন্ধকার চোখের দৃষ্টি শুষে নেয়। তুমিও বড্ড কুসংস্কারে ভোগো। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসব ভূত প্রেতের গল্প মানায় না কাকা। তুমি বরং বাড়ি যাও, আমি কাজটা শেষ করেই উঠছি। নিখিলের শব্দ করে হাসিটা এই থমথমে পরিবেশে বড্ড বেমানান শোনাল। রতন কাকা কিছুক্ষণ অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। তার অভিজ্ঞতা আর নিখিলের আধুনিকতার মধ্যে এক অদৃশ্য দেওয়াল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে থাকবেন স্যার, জায়গাটা বড় গোলমেলে। রতন কাকা চলে গেল। তার চটি জুতো ঘষ্টানোর শব্দ করিডোর দিয়ে মিলিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ একটা অস্বস্তি লেগেই রইল। নিখিল মাথা নেড়ে কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু অবচেতনেই তার চোখটা বারবার চলে যেতে লাগলো সেই খোলা জানলার দিকে। রতন কাকা চলে যাওয়ার ঘণ্টাখানেক পরেই সারা দিনের গুমোট গরমের বুক চিরে উত্তর পশ্চিম কোণ থেকে ধেয়ে এলো কালবৈশাখীর কালো মেঘ। প্রথমে দমকা হাওয়া, তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটাগুলো যেন হাতুড়ির মতো আঘাত করতে শুরু করলো। পুরনো দালান বাড়িটা সেই প্রলয়ঙ্করী ঝড়ের দাপটে থর থর করে কাঁপছে। জানলা দরজাগুলো হড়বড় করে নড়ে উঠছে মাঝে মাঝে, যেন কেউ বাইরে থেকে জোর করে খোলার চেষ্টা করছে। আর ঠিক তখনই লোডশেডিং হলো। গ্রাম বাংলার এই এক অভিশাপ, সামান্য বাতাস দিলেই বিদ্যুতের দেখা পাওয়ার ভার। গোটা অফিস ঘরটা মুহূর্তের মধ্যে ডুবে গেল এক আদিম অন্ধকারে। ড্রয়ারের নিচ থেকে একটা পুরনো হারিকেন বের করলো, তারপর জ্বালালো। কাছে চিমনিটা কালচে হয়ে আছে, সলতেটাও ছোট। সেই টিমটিমে হলুদ আলোয় ঘরটার চেহারাটা আরো বিভৎস হয়ে উঠল। দেওয়ালের বড় বড় ছায়াগুলো বাতাসের তালে তালে নেচে উঠছে। মনে হচ্ছে দালানের প্রতিটি কোণ থেকে অশরীরী কিছু উঁকে দিচ্ছে। অফিসে এখন আর কেউ নেই। পিয়ন, ক্লার্ক সবাই ঝড়ের আগেই পালিয়েছে। একলা ঘরে নিখিল আর ফাইলের স্তূপ। বৃষ্টির একটানা শব্দের মধ্যে ঝিঁঝি পোকার ডাক তলিয়ে গেছে ঠিকই, কিন্তু অন্য একটা অস্বস্তি ক্রমশ দানা বাঁধছে। নিখিল কাজ করার চেষ্টা করছিল, কিন্তু মনোযোগ দিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল এই ঘরে সে একা নয়। কেউ যেন তার পিঠের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ একটা শব্দে নিখিলের কলম থমকে গেল। শব্দটা খুব জোরালো নয়, কিন্তু এই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেও অদ্ভুতভাবে স্পষ্ট।
বন্ধ জানলার উপাস থেকে আসছে শব্দটা। কাঠের পাল্লায় কেউ যেন নখ দিয়ে খুব সন্তর্পণে আঁচড় কাটছে। খস খস। ইঁদুর নাকি বাতাসের তোড়ে গাছের ডাল ঘষা খাচ্ছে? নিখিল নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু শব্দটা এলোমেলো নয়, বেশ ছন্দবদ্ধ। যেন কেউ ধৈর্য ধরে জানলাটা খোলার চেষ্টা করছে বা নিজের উপস্থিতি জানান দিচ্ছে। বুকের ভেতরটা একটু একটু করে শুকিয়ে আসছিল নিখিলের। সে কান খাড়া করে রইল। আঁচড়ানোর শব্দটা থামল, কিন্তু তারপরেই যা শোনা গেল তাতে নিখিলের শির দাঁড়াবে একটা হিমশীতল ঠান্ডা অনুভূতি নেমে গেল। ভেজা মাটিতে ভারী কিছু পড়ার শব্দ। কেউ কাদা মারিয়ে হাঁটছে। প্যাঁচ প্যাঁচ শব্দটা জানলার ঠিক নিচ থেকে সরে সরে দরজার দিকে আসছে না, বরং জানলার ওপাশেই পায়চারি করছে। তারপর বাতাসের শোঁ শোঁ আওয়াজ ছাপিয়ে একটা অস্পষ্ট ফিসফিসানি ভেসে এলো। আমার দরখাস্তটা, আমার দরখাস্তটা। মানুষের গলা, কিন্তু তাতে প্রাণের স্পন্দন নেই। মনে হলো যেন বহু দূরের কোনো পাতালপুরি থেকে উঠে আসা এক আর্তনাদ। অথচ সেটা এতটাই কাছে, মনে হলো যেন কেউ নিখিলের কানের কাছে মুখ এনে কথা বলছে। নিখিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যুক্তিবাদী মন বলছে এটা মনের ভুল, হ্যালুসিনেশন। কাজের চাপে মস্তিষ্ক বিভ্রান্ত হচ্ছে, কিন্তু শরীর মানছে না। তার হাত পা কাঁপছে। রতন কাকার সতর্ক বাণীগুলো মাথার মধ্যে হাতুড়ির মতো বাজছে। সূর্যাস্তের পর ওই গলিতে জীবিত মানুষের ছায়া পড়তে নেই। তবু কৌতূহল মানুষের আদিমতম রিপু। ভয়ের সঙ্গে এক অদম্য আকর্ষণ তাকে জানলার দিকে টেনে নিয়ে গেল। হারিকেনটা টেবিলেই রইল। নিখিল ধীর পায়ে এগিয়ে গেল পশ্চিমের সেই জানালার দিকে। বাইরে তখন প্রলয় চলছে। হাতটা বাড়াতেই ছিটকিনিতে ঠান্ডা স্পর্শ লাগলো। মনে হলো যেন বরফের টুকরোয় হাত দিয়েছে। বুকটা ধক ধক করছে কামারের হাঁপুড়ের মতো। এক মুহূর্তের দ্বিধা, তারপর ঝটকা দিয়ে জানলার একটা পাল্লা খুলে দিল নিখিল। এক ঝলক ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাঁট এসে মুখে লাগলো। প্রথমে কিছুই দেখা গেল না, শুধুই জমাট বাঁধা অন্ধকার। বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসের তোড়ে পাগলের মতো দুলছে। মনে হচ্ছে অসংখ্য কালো হাত আকাশটাকে খামচে ধরার চেষ্টা করছে। নিখিল ভালো করে দেখার জন্য একটু ঝুঁকল, আর ঠিক তখনই আকাশের বুক চিরে এক তীব্র বিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণিকের নীলচে আলোয় যা দেখল নিখিল, তাতে তার কণ্ঠনালীতেই চিৎকার দলা পাকিয়ে গেল। বাঁশবাগানের ঠিক নিচটায় সেই অভিশপ্ত সরু গলিটার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এক নারী মূর্তি, পরনে নিতান্তই সাদা সিধে একটা ময়লা শাড়ি, যা বৃষ্টির জলে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে, আর দুই হাতে ধরা এক গাদা ভিজে ফাইল বা কাগজ, যেন অতি যত্নে বুকে আগলে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো
তার দাঁড়ানোর ভঙ্গিটা। মহিলা স্থির, কিন্তু তার মাথাটা ঘাড়ের ওপর সোজা হয়ে নেই। অদ্ভুতভাবে অসম্ভব এক কোণে সামনের দিকে ঝুলে আছে, যেন ঘাড়টা কেউ মোটকে দিয়েছে। থুতনিটা প্রায় বুকের কাছে ঠেকে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না, শুধু এক রাশি এলোমেলো ভেজা চুল মুখের ওপর দিয়ে সাপের মতো ঝুলে আছে। বিদ্যুতের আলোটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নিখিলের মনে হলো ওই নতজানু ভাঙা ঘাড়ের উপর ঝুলন্ত মুখটা থেকে দুটো চোখ যেন অন্ধকারের মধ্যেও জল জল করে তার দিকে তাকিয়ে আছে। আর সেই ফিসফিসানিটা এবার বাতাসের বেগে জানলা দিয়ে সরাসরি ঘরের ভেতর ঢুকে এলো। নিয়ে নাও, জমা নিয়ে নাও। অন্ধকার আবার গ্রাস করল সব, কিন্তু নিখিল সেই জানলার সামনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নড়ার শক্তিটুকু যেন তার শরীর থেকে শুষে নিয়েছে ওই ছায়ামূর্তি। বিদ্যুতের সেই ঝলক মিলিয়ে যাওয়ার পর কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিখিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এসেছে। সম্বিত ফিরতেই সে ড্রয়ার হাতড়ে বড় ব্যাটারি চালিত টর্চটা বের করল। তারপর কাঁপা হাতে জানালার গ্রিল ধরে টর্চের বোতামটা টিপল। তীব্র এক ফালি সাদা আলো অন্ধকার চিরে সোজা গিয়ে পড়ল সেই বাঁশ ঝাড়ের গোড়ায়। বৃষ্টির ফোঁটাগুলো আলোর পথে হীরের কুচির মতো জ্বলছে। টর্চের আলো এপাশ ওপাশ করল সে, কিন্তু কোথায় কি? কেউ নেই। শুধু বাতাসের দাপটে বাঁশ ঝাড়গুলো পাগলের মতো মাথা খুঁটছে। সেই সাদাসিধে শাড়ি পরা মহিলা, সেই ঘাড় ভাঙা অদ্ভুত ভঙ্গি, সব উধাও। সরু অন্ধকার গলিটা আগের মতোই জনমানবহীন, কাদা আর জমা জলে একাকার। নিখিল জানলাটা দড়াম করে বন্ধ করে দিল। কপালে বিন্দু বিন্দু ঘাম। ভ্রম, সবটাই আমার চোখের ভুল, সবটাই চোখের ভুল। হ্যাঁ, একটানা কাজের চাপে মাথাটা গেছে। নিজের মনেই বিড়বিড় করল। মনের গহীনে একটা কাঁটা খচ খচ করতে লাগলো। বাতাসে সেই করুণ ফিসফিসানিটা কি তবে মনের ভুল ছিল? দরখাস্তটা পরদিন সকাল, আকাশ ঝকঝকে পরিষ্কার। গতকাল রাতের প্রলয়ের কোনো চিহ্ন নেই, শুধু রাস্তার খানাখন্দে জমে থাকা জল ছাড়া। অফিসে যথারীতি হইচই শুরু হয়ে গেছে। চায়ের ভাঁড় হাতে আড্ডা চলছে। নিখিল নিজের চেয়ারে বসে কাজে মন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাল রাতের ছবিটা কিছুতেই মাথা থেকে নামাতে পারছিল না। রতন কাকা চা নিয়ে এলো। নিখিলের টেবিলের ওপর কাপটা রেখে এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, স্যার, কাল রাতে কি খুব বেশি দেরি হয়েছিল? কারেন্ট তো ছিল না। নিখিল ফাইল থেকে মুখ না তুলেই বলল, হ্যাঁ, একটু দেরি হয়েছিল, কাজ ছিল তো। রতন কাকা একটু ইতস্তত করে বলল, কোনো অসুবিধা হয়নি তো স্যার? মানে ওই জানলাটার দিকটা। নিখিলের হাতটা মুহূর্তের জন্য থমকে গেল। সে চাইলে বলতে পারত কাল রাতের সেই বিভীষিকার কথা, কিন্তু দিনের এই উজ্জ্বল আলোয় মানুষের ভিড়ে বসে ভূতের গল্প বলতে তার নিজেরই কেমন লজ্জা লাগল। তাছাড়া রতন কাকা একেতেই ভীতু মানুষ, তাকে আর ভয় পাইয়ে লাভ কি? নিখিল নির্লিপ্ত গলায় বলল,
না, কিসের অসুবিধা? দিব্যি কাজ করলাম। তুমি মিছি মিছি ভয় পাও রতন কাকা। যাও, ওদিকের কাজটা দেখো গে। রতন কাকা যেন পুরোপুরি আশ্বস্ত হলো না। সে সন্দিগ্ধ চোখে একবার নিখিলের দিকে, আরেকবার সেই বন্ধ জানলাটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। দুপুরের দিকে পুরনো রেকর্ড রুমে ঢুকতে হলো নিখিলকে। আউট অফিসার পুরনো কিছু নথিপত্র চেয়ে পাঠিয়েছেন। রেকর্ড রুমটা অফিসের একেবারে শেষ প্রান্তে। ঘরটা ছোট, জানালা নেই বললেই চলে। ভেতরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ আর পুরনো কাগজের সোঁদা গন্ধ নাকে এসে লাগে। ধুলোর আস্তরণ জমে আছে সব তাকে। নিখিল একের পর এক ফাইল নামিয়ে চেক করছিল। একটা র্যাকের একদম পেছনের দিকে দেওয়াল ঘেঁষে পড়ে থাকা একটা লালচে রঙের ফাইলের উপর তার নজর পড়ল। ফাইলটা দেখলেই মনে হয় বহুদিন কেউ স্পর্শ করেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চারপাশের সব ফাইল শুকনো ধুলোয় ভরা হলেও এই ফাইলটা ভিজে চুপচুপে। যেন কেউ সদ্য পুকুর থেকে তুলে এনে এখানে রেখে গেছে। মলাটির উপর জল চুইয়ে পড়ার দাগ। নিখিল কৌতূহলী হয়ে ফাইলটা হাতে নিল। হাড় হিম করা ঠান্ডা। ফাইলের ওপর অস্পষ্ট হাতের লেখা, ফাইল নম্বর 13, নাম সুমিত্রা ভর, বিষয় বিধবা ভাতার আবেদন। তারিখটা দেখে চমকে উঠল নিখিল। 25 বছর আগের কেস। সে সাবধানে ফাইলের ভিজে পাতাগুলো ওল্টালো। ভেতরে একটা মাত্র জরাজীর্ণ কাগজ, তাতে লাল কালিতে বড় বড় করে লেখা একটা নোট, আবেদন খারিজ। স্বামীর মৃত্যুর কোনো প্রমাণপত্র নেই। নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করা সম্ভব নয়। নিচে তৎকালীন হেড ক্লার্কের সই। নিখিলের মনটা কেমন যেন কেঁপে উঠল। কাল রাতে সেই অশরীরী কণ্ঠস্বর কি এটাই বলছিল? আমার দরখাস্তটা। সে ফাইলটা হাতে নিয়ে সোজা নিজের ডেস্কে ফিরে এলো। রতন কাকাকে ডেকে পাঠালো। ফাইলটা দেখেই রতন কাকার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। সে থরথর করে কাঁপতে শুরু করলো। কি এটা আপনি কই পাইলেন স্যার? এ ফাইল তো কবেই নষ্ট হয়ে যাওয়ার কথা। নিখিল ধমক দিয়ে বলল, কোথায় পেলাম সেটা বড় কথা নয়। আচ্ছা, এই সুমিত্রা দেবী কে বলুন তো? কি হয়েছিল এর? রতন কাকা শুকনো ঢোক গিলল। ভয়ে তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। একটু সময় নিয়ে চারপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল কেউ শুনছে কিনা। তারপর ফিস ফিস করে শুরু করল সেই মর্মান্তিক ইতিহাস। সে অনেক বছর আগের কথা স্যার। আমি তখন সবে চাকরিতে ঢুকেছি। সুমিত্রা দিদিমণি, আহা, বড় অভাগী মেয়ে মানুষটা ছিল গো। স্বামী নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেক অপেক্ষা করার পরেও ফিরে আসেনি। ছোট একটা বাচ্চা ছিল। অনাথ আশ্রমে বাধ্য হয়ে পাঠিয়েছিল নিজের সন্তানকে। কি করবে, ঘরে যে খাবার জোটে না। পেটের জ্বালায় দিদিমণি রোজ এই অফিসে আসতো। বড়বাবুর পায়ে ধরতো একটা বিধবা ভাতার কার্ড করে দেওয়ার জন্য। কিন্তু বড়বাবু ছিলেন কড়া মেজাজের মানুষ। তিনি বলতেন, লাশ নেই তো ভাতা নেই, স্বামী মরেছে তার প্রমাণ কি? রোজ অপমানিত হয়ে ফিরে যেত মেয়েটা। ঘরে খাবার নেই, পরনে ভালো শাড়ি নেই। লোকের বাড়ি একটু আধটু কাজ করে যেটুকু যা জোটে।
সেই রাতটা ছিল অমাবস্যার রাত। গ্রামে বিরাট যাত্রা হচ্ছে। ওই বড় মাঠে প্যান্ডেল হয়েছে, খুব জোরে জোরে মাইক বাজছে। গ্রামের সবাই সেজে গুজে যাত্রা দেখতে গেছে। আমার তখন বয়স হালকা, আমিও গিয়েছিলাম। যাত্রার মাঝপথে তখন রাত গভীর। আমাদের পাড়ার কালা, ওই যে বোবা ছেলেটা, সে যাত্রা ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাঁশ বাগানের দিকে গিয়েছিল। হঠাৎ সে আগুনের হলকা দেখে আর একটা বিস্তৃত চিৎকার শুনে। সে ছুটে এসে আমাদের ইশারা করে বোঝানোর চেষ্টা করে এই কথাগুলো, যে বাঁশ বাগানে আগুন লেগেছে। আমরা আমরা যখন দৌড়ে গেলাম তখন সব শেষ বাবু, আগুন নিভে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হইল গিয়ে, সেখানে কোনো লাশ ছিল না, না কোনো হাড়গোড়, না কোনো পোড়া শরীর। শুধু পোড়া মাটির ওপর পড়েছিল সুমিত্রা দিদিমণির সেই ছেঁড়া শাড়ির আঁচলটুকু আর হাত পোড়া ভাতার দরখাস্তটা। লোকে বলে দারিদ্রতা আর অপমানের জ্বালায় সে নিজের গায়ে আগুন দিয়েছিল, কিন্তু তার শরীরটা যে কোথায় গেল তা আজ পর্যন্ত কেউ জানে না বাবু। পুলিশ এসেছিল, অনেক খোঁজাখুঁজি হইল, কিন্তু সুমিত্রা দিদিমণি যেন ধোঁয়ার মতোই মিলিয়ে গেল। একটু থেমে রতন কাকা জানলার দিকে তাকালো, তারপর বলল, আশ্চর্যের ব্যাপার কি জানেন ছোটবাবু? পরদিন থেকে তারে আর কেউ দেখেনি, কিন্তু তারপর থেকে ওই গলিটা অভিশপ্ত হয়ে গেল। অনেকে বলে অমাবস্যার রাতে নাকি আজও এক মেয়ে ছেলেকে ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, বিচারের আশায় নাকি প্রতিশোধের আশায় কে জানে। নিখিলের হাতের ফাইলটা তখনও ভিজে, টেবিলের ওপর জল চুইয়ে পড়ছে। সে বুঝতে পারল কাল রাতে সে যা দেখেছে তা কোনো মস্তিষ্কের ভুল নয়। 25 বছরের পুরনো এক কান্না আজও এই অফিসের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আবার রাত ঘনিয়ে এসেছে। অন্ধকার আজ আর শুধু অন্ধকারের মতো নেই, মনে হচ্ছে আকাশ থেকে কেউ হাজার হাজার গ্যালন তরল আলকাতরা যেন ঢেলে দিয়েছে ধলেশ্বরী পাড়ার বুকে। জানলার বাইরে হাত বাড়ালে নিজের হাতটাও দেখা যায় না। তার উপর শুরু হয়েছে সেই প্রলয়ঙ্করী বৃষ্টি। এক টানা একঘেয়ে বৃষ্টির শব্দ যেন পৃথিবীর সমস্ত শব্দকে গিলে খেতে চাইছে। অফিস ঘরে আজ হারিকেন নয়, একটা ইমার্জেন্সি লাইট জ্বলছে, তবে তার চার্জ ফুরিয়ে এসেছে। আলোটা মিটমিট করছে, যেন যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সেই মৃত্যু পথযাত্রী আলোর সামনে বসে নিখিল এক মনে তাকিয়েছিল ফাইল নম্বর 13-র দিকে। ফাইলটা শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু ওটা থেকে এখনো ভ্যাপসা পচা পুকুরের গন্ধ বেরোচ্ছে। হঠাৎ দড়াম শব্দে অফিসের ভারী কাঠের দরজাটা প্রচণ্ড শব্দে আছড়ে খুলে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য দানব লাথি মেরে ছিটকিনিটা ভেঙে দিল। মুহূর্তের মধ্যে একটা দমকা ঠান্ডা বাতাস ঘূর্ণি ঝড়ের মতো অফিসের ভেতর ঢুকে পড়ল। টেবিলের ওপর রাখা ফাইলগুলো ঝটপট করে উড়তে শুরু করলো। ক্যালেন্ডারটা দেওয়ালে আছড়ে পড়ল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সুমিত্রা দেবীর সেই ফাইলটা কিছুতেই নড়ল না। ওটা যেন শীষের মতো ভারী হয়ে গেঁথে আছে টেবিলের ওপর। নিখিল উঠে গিয়ে দরজাটা বন্ধ করতে চাইল, কিন্তু পারল না। তার শরীরটা অবশ হয়ে গেছে। মস্তিষ্কের নির্দেশ হাত পায়ে পৌঁছাচ্ছে না। স্লিপিং প্যারালাইসিসের মতো এক অদ্ভুত জাদু বলে সে যেন চেয়ারের সঙ্গে সেঁটে রইল। শুধু চোখের মণি দুটো নড়াচড়া করতে পারছে। আর সেই দৃষ্টিতে ধরা পড়ল
এক অকল্পনীয় দৃশ্য। খোলা দরজা দিয়ে একরাশ বৃষ্টির ছাঁট আর কাদা ভেতরে ঢুকে আসছে, আর সেই কাদার উপর ফুটে উঠেছে একজোড়া পায়ের ছাপ। থপ থপ, খালি পা, কাদা মাখা। কেউ একজন অদৃশ্য দেহ নিয়ে হেঁটে আসছে নিখিলের টেবিলের দিকে। প্রতিটি পদক্ষেপে মেঝের ওপর নতুন করে কাদার ছাপ পড়ছে। ছাপগুলো টেবিলের ওপাশে এসে থামল। বাতাসে এবার আর সোঁদা গন্ধ নেই। এবার নাকে এলো পোড়া চামড়া আর মাংসের এক তীব্র বমি উদ্রেককারী গন্ধ। নিখিলের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। এমার্জেন্সি লাইটটা শেষবারের মতো দপ করে জ্বলে উঠেই নিভে গেল না, বরং অদ্ভুত এক নীলচে আভায় স্থির হয়ে রইল। সেই ভৌতিক আলোয় টেবিলের ওপাশ থেকে ধীরে ধীরে দানা বাঁধল এক ছায়া মূর্তি। সুমিত্রা দেবী। কিন্তু এ সেই মানুষ সুমিত্রা নয়, এ এক জীবন্ত অগ্নিকুণ্ডের স্মৃতি। তার শাড়িটা জায়গায় জায়গায় পোড়া, চামড়া ঝলসানো, কালচে লাল হয়ে আছে। মুখের এক পাশটা আগুনে বিকৃত হয়ে হাড় বেরিয়ে পড়েছে। কিন্তু নিখিলের দৃষ্টি আটকে গেল তার চোখের দিকে। সেই দুটো চোখে কোনো মনি নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। আর সেই অন্ধকার শূন্য কোটর বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। আগুনের জ্বালা কি জলের ধারা দিয়ে নেভানো যায়? মহিলা কোনো কথা বলল না। তার ঝলসানো হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিল নিখিলের দিকে। হাতে ধরা একটা জং ধরা পুরনো আমলের নিবওয়ালা কলম। টেবিলের ওপর ফাইলটা নিজে থেকে খুলে গেল সেই কালপঞ্জি মাখা পাতাটায়, যেখানে লাল কালিতে বড় বড় করে লেখা আবেদন খারিজ। মহিলা তার পোড়া তর্জনী দিয়ে সেই খারিজ শব্দটার উপর বারবার টোকা দিতে লাগল। শব্দটা যেন নিখিলের হৃৎপিণ্ডে হাতুড়ির মতো বাজছে। টুক টুক। নিখিলের মনে হলো তার মস্তিষ্ক ফেটে যাবে। তীব্র ভয় তাকে গ্রাস করছে, কিন্তু তার চেয়ে বেশি গ্রাস করছে এক অদ্ভুত কান্না। এই মহিলার পোড়া শরীর থেকে যে তাপ বেরোচ্ছে তা আগুনের নয়, তা 25 বছর ধরে জমে থাকা অপমানের বঞ্চনার। নিখিল অনুভব করল তার নিজের গাল বেয়েও জল গড়িয়ে পড়ছে। কিন্তু কেন কাঁদছে সে? ভয়ে নাকি নাকি এই অতৃপ্ত আত্মার যন্ত্রণায়? মহিলা কলমটা এগিয়ে ধরল। তার অব্যক্ত নির্দেশ পরিষ্কার, বিচার চাই। মৃত্যুর পরেও তার অধিকার চাই। নিখিলের ডান হাতটা তার নিজের ইচ্ছের বিরুদ্ধেই যেন এগিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে সেই ঠান্ডা জং ধরা কলমটা ধরল। হাতের স্পর্শে মনে হলো 1000 ভোল্টের শক খেল সে। বাইরে বজ্রপাত হলো। সেই প্রচন্ড শব্দের সঙ্গে মিলিয়ে নিখিল কলমটা চেপে ধরল পুরনো কাগজটার উপর। লাল কালির সেই নিষ্ঠুর খারিজ শব্দটার উপর দিয়ে দাগ কেটে কাঁপতে কাঁপতে সে লিখল, আবেদন আবেদন মঞ্জুর। স্বাক্ষর করার সঙ্গে সঙ্গেই ঘরটা যেন এক প্রবল দীর্ঘশ্বাসে কেঁপে উঠল। মনে হলো এতক্ষণ ধরে আটকে থাকা দমটা কেউ ছেড়ে দিল। কাঁপতে কাঁপতে কলমটা নামিয়ে রাখলো নিখিল। বাইরের ঝড়ের গর্জন যেন এক লহমায় থেমে গেল। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করল ঘরটাকে। নিখিল চোখ তুলে তাকালো। সে ভেবেছিল
তার এই দরখাস্তের পর ছায়ামূর্তিটি মিলিয়ে যাবে অথবা কোনো এক বিকট শব্দে ফেটে পড়বে, কিন্তু তা হল না। সুমিত্রা দেবী অথবা তার সেই দগ্ধ অবশেষ এখনো দাঁড়িয়ে আছে, তবে তার সেই শূন্য কোটরে আর আগুনের লেলিহান শিখা নেই, আছে এক অসীম প্রশান্তি। ধীরে ধীরে অতি সন্তর্পণে সেই ঝলসানো হাতখানা এগিয়ে এলো নিখিলের মুখের দিকে। নিখিল শিউরে উঠল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। এক অদৃশ্য মায়া তাকে বেঁধে রেখেছে। হাতটা স্পর্শ করল তার গাল। নিখিল চোখ বন্ধ করে ফেলল এক তীব্র দহনের অপেক্ষায়, কিন্তু পর মুহূর্তে এক অদ্ভুত অনুভূতিতে তার শরীরটা অবশ হয়ে গেল। কোথায় সেই দাহ, কোথায় সেই মৃত্যুর হিম শীতল স্পর্শ? এ যে এক জন্ম জন্মান্তরের চেনা উষ্ণতা। ছোটবেলায় জ্বরে তপ্ত কপালে মায়ের হাতের নরম ছোঁয়া যেমন শান্তি এনে দেয়, ঠিক তেমনই এক পরশ। সেই স্পর্শে কোনো ভয় নেই, আছে শুধুই আশীর্বাদ আর এক এক বুক হাহাকার মেশানো ভালোবাসা। নিখিলের মনে হলো তার মস্তিষ্কের শিরা উপশিরা বেয়ে এক বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। সে জ্ঞান হারালো, লুটিয়ে পড়ল সেই ভেজা মেঝের উপর, আর তার গালের উপর লেগে রইল এক অদৃশ্য অশ্রুবিন্দু। পরদিন সকাল। ধলেশ্বরী পাড়ার আকাশে আজ মেঘের লেশমাত্র নেই। রোদ উঠেছে ঝকঝকে। পাখির ডাক আর রোদের উষ্ণতা নিয়ে দিনটা শুরু হয়েছে। রতন কাকা রোজকার মতো অফিসে এসে সদর দরজাটা খোলা দেখে অবাক হলো। কাল রাত থেকে ছোটবাবু বাড়ি যাননি? ভিতরে ঢুকে সে থমকে গেল। মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে নিখিল, আর টেবিলের উপর সেই অভিশপ্ত লাল ফাইলটা খোলা। রতন কাকা ভয়ে ভয়ে এগিয়ে গেল। নিখিল বাবু, ছোটবাবু। নিখিলের গায়ে হাত দেওয়ার আগে তার নজর গেল ফাইলটার দিকে। 25 বছর আগের সেই ভিজে ফাইলটা আজ একেবারে শুকনো। বাতাসের তোড়ে ফাইলের একটা পাতা উল্টে গেছে। সেই পাতার উপর মরচে ধরা একটা পিন দিয়ে গাঁথা একরত্তি এক শিশুর পাসপোর্ট সাইজ ছবি। সাদা কালো ছবিটা কালের নিয়মে হলুদ হয়ে গেছে, কিন্তু ছবির নিচে গোটা গোটা অক্ষরে লেখা লাইনটা এখনো পড়া যাচ্ছে স্পষ্ট। ছেলে নিখিল, 2 বছর বয়স। রতন কাকা দেরি না করে জলের বোতল থেকে জল নিয়ে নিখিলের চোখে মুখে ছিটিয়ে দিল। স্যার, ও স্যার, উঠুন। নিখিলের চোখের পাতা কেঁপে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলল। দৃষ্টিটা ঝাপসা, কিন্তু মস্তিষ্কে গত রাতের স্মৃতিটা ছবির মতো ভাসছে। সে ধড়ফড় করে উঠে বসল। রতন কাকা জিজ্ঞেস করল, স্যার, এই 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 ছবিটা কার? এই যে এটা। নিখিল কোনো কথা বলল না, শুধু টলতে টলতে উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার মানিব্যাগটা বের করল। ব্যাগের ছোট্ট স্বচ্ছ পকেটের ভেতর থেকে বের করে আনলো একটা পুরনো সাদা কালো ছবি। টেবিলের ওপর পাশাপাশি রাখা হলো দুটো ছবি। একই মুখ, একই হাসি, একই চাহনি। রতন কাকা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এ তো হুবহু এক। তবে কি সুমিত্রা দিদিমণি? নিখিল টেবিলের ওপর 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল। তার শরীরটা কান্নায় ভেঙে পড়ল। যে কান্না সে সারা জীবন বুকের ভেতর চেপে রেখেছিল, আজ তা বাঁধ মানল না। আমি 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 জানতাম না রতন কাকা, আমি জানতাম না। নিখিলের গলা বুঝে এলো। অনাথ আশ্রমে বড় হয়েছি, সবাই বলতো আমার কেউ নেই,
আমি জানতাম না আমার মা 25 বছর ধরে এই অন্ধকার গলিতে অপেক্ষা করছিল। ভাতার জন্য নয় রতন কাকা, কোনো টাকার জন্য নয়, সে অপেক্ষা করছিল তার ছেলের জন্য। সে চেয়েছিল তার ছেলের হাত দিয়ে অধিকার ফিরে পেতে। সে চেয়েছিল শেষবারের মতো তার সন্তানকে একবার ছুঁয়ে দেখতে। রতন কাকা চোখ মুছল। তার মনে পড়ে গেল সেই অভাগী মায়ের কথা, যে বাচ্চা নিয়ে মাইলের পর মাইল হেঁটে আসতো এই অফিসে। অফিস থেকে বেরিয়ে এলো নিখিল। আজ সে আর সোজা পথ দিয়ে যাবে না। সে পা বাড়ালো অফিসের পশ্চিম দিকের সেই সরু গলিটার দিকে, যে গলিটা কাল রাত পর্যন্ত ছিল মৃত্যুপুরী, গ্রামের মানুষের কাছে আতঙ্কের নাম। রতন কাকা তাকে আটকালো না, শুধু ছলো ছলো চোখে তাকিয়ে রইল। নিখিল পা রাখল বাঁশ বাগানের সেই পথে। আশ্চর্যের বিষয়, গলিটা আজ অন্ধকার নয়। বাঁশঝাড়ের কচি পাতার ফাঁক দিয়ে সকালের সোনা রোদ চুঁইয়ে পড়ছে রাস্তায়। ধূলিকণাগুলো সেই আলোয় নেচে বেড়াচ্ছে। বাতাসটা আর ভারী নয়, তাতে আর কোনো পচা গন্ধ নেই, বরং নাকে আসছে ভিজে মাটি আর বুনো ফুলের এক স্নিগ্ধ সুবাস। নিখিলের মনে হলো বাঁশঝাড়গুলো আর তাকে ভয় দেখাচ্ছে না, বরং বাতাসের দোলায় তারা যেন মাথা ঝুঁকিয়ে তাকে পথ করে দিচ্ছে, যেন বলছে, যা বাবা, বাড়ি যা। মায়ের কোল তো অনেক আগেই পেলি, এবার মায়ের আশীর্বাদ নিয়ে নতুন করে বাঁচ। শুনলেন সুপমা শর্মা বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প পঞ্চায়েতের পাশের গলি। আমাদের আজকের নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করে একটি হাইপ দিন, কারণ আপনার সাপোর্ট আমাদের এগিয়ে চলার রসদ। প্রত্যেকবারের মতন আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা, যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে নিখিলের অফিস রুমে যে জানলাটার দিকে রতন কাকা তাকাতে বারণ করেছিলেন, সেই জানলাটা কোন দিকে ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে সঠিক উত্তর যারা দেবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামী এপিসোডে। তাহলে চলুন আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন একবার ঝটপট দেখে নেওয়া যাক। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তৃষা দোলই, মনীষা হালদার, মমতা গোস্বামী, দেবাশিস বারুই, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মালাকার, রাখি বিশ্বাস, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, আব্দুর রাইহান, দিবাকর ঘোষ, স্বপ্না পাত্র, সঞ্জয় ব্যানার্জি, রাকেশ তেলাই, মোস্তাকিন গাজী, মিলি বিশ্বাস, সন্দীপ কোলে, জয়, রূপা মণ্ডল, সোমনাথ মণ্ডল, বিভাস, অমিত বর্মন, সুমনা হালদার, অমিতা, শান্তনু মোদক, বন্যা মণ্ডল, সুব্রত ব্যানার্জি, শেখ ফারুক, বাপন, শুভঙ্কর দাস, দেবজিৎ বসাক, সত্যজিৎ, কৌশিক বেরা, ঈশানী বিশ্বাস, রজতিয়া মজুমদার, সুপর্ণা মজুমদার, সদানন্দ বেরা, মোহাম্মদ সাদ্দাম হোসেন, শফিক মল্লিক, অনিকেত, পলাশ হাওলাদার, মানসি মুখার্জি, আবদুল্লাহ মল্লিক, নবনীতা দেবনাথ, সৌরভ চৌধুরী এবং রাজা মালাকার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। আমাদের আজকের নিবেদনটিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই হাইপ দিতে ভুলবেন না। আর তার সঙ্গে আজকের গল্পের যে প্রশ্নটি আপনার জন্য রয়েছে তার সঠিক উত্তর আপনার নামের সঙ্গে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে দেখা হবে আবার আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।